আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন চ্যাপ্টার পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এর আগেও কিন্তু শর্টকাট ট্রিক্স অফ মিক্সচার অ্যান্ড এলিগেশনের রুলস অফ এলিগেশনটা আসলে কিভাবে করে তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পার্টে আরও কিছু অঙ্ক আলোচনা করব। তাহলে বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো চমৎকার প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি ম্যাথ সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন চ্যাপ্টার পার্ট 2 নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা পার্ট 2তে কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করব একাধিক নিয়মে, মানে রিটেন এবং এমসিকিউ দুইটাতেই কিভাবে অঙ্কগুলি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। দেখো বন্ধুরা এখানে একটা প্রশ্ন আছে 1 নম্বর। একটি পরীক্ষায় 1200 জন বালক পরীক্ষার্থী ছিল। এটা কিন্তু স্পষ্ট বলে দিছে বালকের সংখ্যা। ওই পরীক্ষায় 50% বালক এবং 40% বালিকা পাশ করেছে। এখানে দেখো দুইটা ইনফরমেশন আছে, একটা বালক আর একটা বালিকা, এবং উভয় বিষয়ে 46% শিক্ষার্থী পাশ করে থাকে, যেটা আমরা কিন্তু কিছু অঙ্কে কিন্তু মোটের উপর বলি, কিন্তু পাশের ক্ষেত্রে কিন্তু আমরা উভয় বিষয় বলবো। তাহলে বালিকা পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? এটা 22তম বিসিএস এবং 13তম বিসিএসে আসছে। তাহলে দেখো বন্ধুরা আমরা এটা সমাধান করি। সমাধানটা হলো, দেখো এখানে আমাদের বালক কিন্তু আমাদের বইলেই দেওয়া হয়েছে যে 1200। তাহলে আমরা বালকের সংখ্যাটা এখানে 1200 এমনি লেখা রাখলাম, আর এখানে বালিকা। এবার দেখো বালিকার সংখ্যা কিন্তু আমাদের দেওয়া নাই, তার মানে ওখানে কিন্তু 50% কিন্তু বালকের কথা বলছে। তাহলে আমরা এখানে কি করলাম, 50% বালকের সংখ্যা বসাই দিলাম। এবং পরবর্তীতে দেখো বালিকার সংখ্যা বলছে কিন্তু 40%, তাহলে এখানে আমরা 40 বসাই দিলাম। এই দুইটারে কি করলাম আমরা একসাথে কি করলাম, মিক্সচার করে নিয়ে আসলাম। মিক্সচার করে নিয়ে আসার পর এখানে আমাদের কি আসলো, দেখো মাঝখানে আমাদের কিন্তু 46%, উভয় বিষয়ে 46%, তাহলে উভয় বিষয়ে আমরা এখানে 46% দিয়ে দিলাম। এবার দেখো রুলস অফ এলিগেশনের যে সিস্টেমে আমরা যে সূত্র প্রথম পার্টে আলোচনা করছি, তোমরা যদি কেউ আজকে আমাদের দ্বিতীয় পার্টটা দেখো তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্রথম পার্টটা তোমরা দেখে নিবা। তাহলে আমরা কি করব, এই দুইটার মধ্যে যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ করে দিব। দেখো এই 50 থেকে 46 বিয়োগ করলে আমাদের কত হয়, 4। আর 40 আর 46-এর মধ্যে দেখো 46 বড়, 46 থেকে আমরা 40 বিয়োগ করলে আমাদের কত হয়, 6। এবার দেখো 6 আর 4-এর যদি আমরা অনুপাত করি তাহলে আমাদের বাহিরে যায় ফলাফল। দেখো এটা দুইটা যেহেতু জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়, এটা 3 অনুপাত কত, 2। এবার দেখো এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে 1200 জন কিন্তু আমার বালক ছিল। তাহলে দেখো 3 অনুপাতে যদি আমার 1200 হয় তাহলে 1 অনুপাতে আমার কত, 1 অনুপাতে আমার 400, কারণ 3 4 12, এই দেখো 1200 হয়ে যায়। তাহলে 1 অনুপাতে যদি আমার 400 হয় তাহলে 2 অনুপাতে আমার কত, 2 অনুপাতে আমার হবে কত, 800। সো দ্যাট ছাত্রীর সংখ্যা কিন্তু 800, মানে বালিকার সংখ্যা 800। আচ্ছা এই অঙ্কটা যদি রিটার্নে আসে তাহলে আমরা কিভাবে করব? তাহলে দেখো বালিকার সংখ্যা আমরা ধরে নিলাম x, তাহলে বালকের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের 1200 এর মধ্যে দেওয়া আছে, আমাদের প্রশ্ন মতো আমরা লিখব, প্রশ্ন মতে 1200 এর 50% যোগ হলো বালিকাদের 40%। দেখো বালিকাদের 40%, তাহলে বালিকা কত ধরছে, x, এর কত 40%,
এই হলো আমার 40%। সমান কি হবে? উভয় বিষয় বলছে, তাহলে উভয় বিষয়ে একটাতে দেখো 1200 ছিল, আরেকটাতে কত এক্স, তাহলে এখানে যোগ করলে কত হবে? 1200 প্লাস এক্স এর কত হবে? এর বলছে দেখো উভয় বিষয়ের 46%, তাহলে এখানে চলে আসবে 46%। এখন এটার আমরা সমাধান করব। দেখো খুব সহজ, 1200 এর 50% আমরা অঙ্ক করারই দরকার নাই, 600 প্লাস। এবার দেখো এই এক্স তো আমাদের এক্স আছে, এই 40-এর পার্সেন্টেজ ভাঙালে কিন্তু নিচে একটা 100 আসে, তাহলে আমরা লিখে দিব কত? 40x ডিভাইড বাই কত? 100 ইজ ইকুয়াল টু, এখানে গুণ করি, গুণ করলে দেখো 1200-র সাথে 46 একবার গুণ করা হবে, আবার এক্স এর সাথেও কিন্তু আবার 46 গুণ করা হবে, দুইটার সাথেই। তাহলে 1200-র সাথে যখন আমরা 46 গুণ করব, দেখো 12 দিয়ে 6 গুণ করি, 6 12 72, 2 হাতের ইচ্ছা আমাদের কত? 7। তাহলে দেখো 4 12 কত? 48, আর 7 যোগ করলে কত? 55। তাহলে এখানে হয় 55। আর দেখো এই পার্সেন্টেজটা যদি আমরা নিচে দিই, এখানে দেখো দুইটা শূন্য হয়, সেই পার্সেন্টেজ দিলেই কিন্তু 100-এর সাথে দুইটা শূন্য কাটা যায়, প্লাস এক্স এর 46, তাহলে উপরে 46x হয়ে যাবে, আর নিচে কি হবে? পার্সেন্টেজের জন্য কত হবে? 100 হবে। এই হইল আমাদের মূল ইকুয়েশনটা। এবার দেখো আমরা কি করব, এই 600 যেহেতু বড় আর এটা যেহেতু ছোট, তাহলে 600 থেকে আমরা কি করব? 552 বিয়োগ করে দিব, এবং এই 46x ডিভাইড বাই 100 মাইনাস 40x ডিভাইড বাই কত? 100। এবার দেখো আমরা সরল করব। দেখো 5 আছে, 10 হলে কত আমাদের? 8, হাতের 1 6, 6 হলে আমাদের 4, হাতে আমাদের 1 আছে, তাহলে 48 হয়ে গেল। ইকুয়াল টু আমাদের লসক কত? 100। তাহলে 46 থেকে 40 বিয়োগ করলে আমাদের কত? 6x। আমাদের আর কিছু করার দরকার নাই। এবার আমরা বজ্র গুণন করবো, আড়াআড়ি গুণ। এটার নিচে কিন্তু একটা 1 আছে, দেখো গুণ করলে আমাদের 6x ইজ ইকুয়াল টু কত? 48 ইন্টু কত? 100। বা আমরা x ইকুয়াল টু লিখতে পারি 48 ইন্টু 100 ডিভাইড বাই কত? 6। এখন কাটা গেলে কত? 6 8 48, তাহলে এটা কিন্তু আমাদের 800। অতএব x ইকুয়াল টু কত? 800। দেখো 800 জন কিন্তু আমাদের ছাত্রীর সংখ্যা, এবং যেটা আগেরটার সাথে হুবহু মিলে গেল। এখন দেখো বন্ধুরা, এইটা আসলে ঠিক আছে কিনা এইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা আমাদের অঙ্কটা হয়েছে। দেখো কিভাবে আমরা বুঝবো। দেখো এই যে আমাদের 1200 এর 50%, দেখো 1200 এর 50% প্লাস, এবার আমরা বাইর করছি কত? 800 এর কিন্তু 40%, এত এর 40%। দেখো এই দুইটার পার্সেন্টেজ যদি করার পর যদি আমাদের এই 46 হয়, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো আমাদের অঙ্কটা সঠিক। তাহলে 1200 এর 50% আমরা জানি 600, প্লাস 800 এর 40% কত? 4টা কত? 32। দেখো এখানে আমরা যদি 32 লিখি, আর এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য। এই পার্সেন্টেজে ভাঙালে কিন্তু নিচে একটা 100 হয়, 100 হলে কিন্তু এই দুইটা শূন্য চলে যায়। তাহলে বন্ধুরা দেখো 600-র সাথে 320 যদি আমরা যোগ করি, তাহলে 0 2, আর এটা হলো 9। এবার দেখো এখানে কিন্তু আমাদের বলছে উভয় বিষয়, বা আমরা যেটা বলি মোটের উপর। তাহলে দেখো আমাদের বালক ছিল কত? আমাদের 1200, আর বালিকা আমাদের কত? 800, যোগ করলে কত হয়? 2000। তাহলে 2000-এ আমরা দেখব যে 920 কত পার্সেন্ট। তাহলে দেখো 920-তে যদি আমরা এখন দেখো 920-তে যদি আমরা 2000 দিয়ে ভাগ করি, তাহলে আমার কিন্তু মোটের উপর বাইরে যাবে, এবং 100 দিয়ে যখন আমি গুণ করব তখন শতকরা বাইরে যাবে। মোটের উপর শতকরা কত অংশ সেটা বাইরে যাবে। তাহলে দেখো এটা যদি আমরা বাহির করি, তাহলে এই শূন্যর সাথে আমাদের এই শূন্যটা কাটা যায়। তারপরে দেখো আমাদের এই শূন্যর সাথে আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্যর সাথে আমরা এই শূন্য কেটে দিলাম, এবং 2 দিয়ে দেখো 92-এ কাটলে কিন্তু আমাদের 46 হয়। তাহলে দেখো এটা 46% হয়। তাহলে আমরা যেই ছাত্রছাত্রী বাইর করলাম 1200, এবং যেটা দেওয়া ছিল না 800, সেখান থেকে দেখলাম যে মোটের উপর বা উভয় বিষয় কিন্তু 46%ই আমাদের হয়েছে। তার মানে এই 800 ছাত্রীর সংখ্যাটা আমাদের কারেক্ট। এখন আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। তাহলে বন্ধুরা দেখাও প্রশ্ন 2। একটি মানি ব্যাগে 2 টাকা ও 5 টাকার নোট আছে 30টি। 2 প্রকার মুদ্রার পরিমাণ ছিল 120 টাকা। ওই ব্যাগে 5 টাকার নোট কতগুলো ছিল? এটা দেখো আমরা 2 নিয়মে বাইর করব। প্রথম আমরা রুলস অফ এলিগেশন সিস্টেমে বাইর করি।
রুলস অফ এলিগেশন যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমাদের দেখো আমরা প্রথম এখানে দেখো ফার্স্ট 2 টাকা আছে, তারপরে 5 টাকা আছে। আমরা যদি এখানে 2 টাকাটার আগে লিখি, 5 টাকাটারে যদি পরে লিখি, তাহলে 2 টাকার অনুপাত আমাদের আগে আসবে, 5 টাকার অনুপাত পরে আসবে। যারে আমি আগে লিখবো তার অনুপাতটা কিন্তু আগে আসবে। দেখো আমার কথা হয়তো তুমি বুঝবা এখানে লেখার পর। দেখো 5 টাকা এখানে লিখলাম আর এখানে 2 টাকা। এবার দেখো বন্ধুরা যে একটা 5 টাকা কিন্তু 5 টাকা, তাহলে 2টা 5 টাকা কিন্তু 2 × 5। আচ্ছা, এই 5 টাকার নোট যদি সবগুলি যদি 30টাই যদি 5 টাকা হইতো, তাহলে আমাদের কি হতো, 30-এর সাথে আমরা 5 গুণ করলে কিন্তু এই যে 150 টাকা পেয়ে যেতাম। এবার দেখো যদি 2 টাকার মুদ্রা যদি আবার 30টা হয়, দেখো এটা মুদ্রার মান কিন্তু, তাহলে এখানে মুদ্রার মানটা হবে কত, 30-এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত, 30 দুগুণে 60। তাহলে দেখো সবগুলি 30টা মুদ্রাই যদি 2 টাকা হয় তাহলে এটা 60 টাকা হয়। এবং দেখো এখানে বলছে 2 প্রকার মুদ্রার পরিমাণ ছিল কত, 120 টাকা। তাহলে 120 টাকা যদি আমি মাঝখানে লিখি 2 প্রকার মুদ্রা মিলে, তাহলে এটা এখানে আসলো, এইটা এখানে আসলো। এখানে রুলস অফ এলিগেশন সিস্টেমে যদি আমি এটারে এইভাবে টান দিই, তাহলে দেখো 150 থেকে 120 বিয়োগ করলে আমাদের এখানে কি হয়, 30। আর আমাদের দেখো 120 বড়, তাহলে 120 থেকে 60 বিয়োগ করলে এটা হলো 60। এই দুইটার অনুপাতেই কিন্তু আমাদের উত্তর। এবার দেখো এখানে যেহেতু শূন্য আছে, এখানে শূন্য, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে আমি 10 দিয়ে ভাগ করি। তাছাড়া তুমি দেখো দোনোটাই কিন্তু 60 আর 30 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে দেখো এটা হয় 2, 30 দিয়ে ভাগ করলে, আর এটা হয় কত, 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে 2 আর 1 যোগ করলে যদি আমাদের 3 হয়, তাহলে মুদ্রার পরিমাণ ছিল কত আমাদের, 30। তাহলে দেখো 5 টাকার মুদ্রার পরিমাণ হবে 30 এর নিচে 2টা যোগফল হলো নিচে, আর 5 টাকাটা 2 হলো উপরে। এবার দেখো 3.30, 10 দুগুণে 20, তার মানে 20টি 5 টাকার নোট। আর আমরা যদি 2 টাকা বাইর করতে চাই, তাহলে দেখো ইচ্ছা করলে 30 থেকে 20 বিয়োগ করলে আমাদের 10 হয়, ওটা আর বাহির করা লাগে না। আর এই সিস্টেমে বাইর করলে তুমি একই পাবা। এখন দেখো এই অঙ্কটা যদি আমাদের পরীক্ষা হলে রিটেন চলে আসে, তাহলে আমরা কিভাবে করব। দেখো আমি প্রথম মনে করলাম যেটা আমার বাহির করতে বলছে 5 টাকার মুদ্রা, আমি সব সময় কিন্তু সেটা আগে ধরি। তুমি অন্যটাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। মনে করি 5 টাকার মুদ্রা আছে XT। তাহলে 2 টাকার মুদ্রা আছে কয়টি, মোট আছে কয়টা, 30টি। তাহলে 30 মাইনাস XT। এবার দেখো প্রশ্ন মতে, আচ্ছা একটা 5 টাকার নোট যদি 5 টাকা হয়, তাহলে আমি একটু আগে বলছি 2টা কিন্তু 5 দুগুণে 10, তাহলে এক্সটা কত হবে, 5x গুণ প্লাস। দেখো একটা 2 টাকা যদি 2 টাকা হয়, তাহলে 30 মাইনাস এক্সটা কি হবে, 2 × 30 মাইনাস এক্স, এটা হবে। এবং এই 2 প্রকারের মুদ্রা মিলে টোটাল ছিল কত, 120টি। তাহলে এখানে আমি লিখতে পারি 120, বা এখানে কত 5x প্লাস 30 দুগুণে কত 60 মাইনাস কত 2x ইজ ইকুয়াল টু কত 120, বা আমাদের কত বিয়োগ করলে 3x ইজ ইকুয়াল টু 120 মাইনাস কত 60, বা আমাদের 3x ইজ ইকুয়াল টু কত 60, বা আমাদের x ইকুয়াল টু কত 60 ডিভাইড বাই কত 3। অতএব আমাদের x ইকুয়াল টু কত, আমরা কাটাকাটি করলে বলবো কত 20। তাহলে দেখো 5 টাকার মুদ্রা দোনো জায়গায় কিন্তু আমার 20 আসছে। আচ্ছা দেখো এই অঙ্কটাতে আমাদের ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা যাচাই করতে পারি। তাহলে দেখো আমরা বলছি কিন্তু 20 টাকা, 20টা আছে কিন্তু 5 টাকা, তাহলে 20 × 5 হইলে আমাদের কত টাকা হয়, 100 টাকা। আর 10টা আছে কিন্তু আমাদের বলছে 2 টাকার নোট, কারণ 30 থেকে 20 বিয়োগ করলে 2। তাহলে দেখো 2 টাকার নোট আছে আমাদের 10টা, 10 দুগুণে কত 20, যোগ করলে কত হয় 120। তাহলে দেখো এই 120-এর সাথে আমাদের 120 কিলো মিল হলো, তার মানে আমাদের অঙ্কটা পারফেক্ট। এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। তাহলে বন্ধুরা প্রশ্ন 3 দেখো, 65 জন ছাত্র ছাত্রী একটি ক্লাসে 39 টাকা ভাগ করে দেওয়া হলো এবং দেখা গেল প্রত্যেক ছাত্র 80 পয়সা এবং প্রত্যেক ছাত্রী 30 পয়সা করে পেল। ওই শ্রেণীর
ছাত্র ও ছাত্রীর অনুপাত নির্ণয় করো। দেখো এখানে ছাত্র আগে বলছে, ছাত্রী পরে, তাহলে আমি এখানে লিখে নিই, ছাত্রটার আগে লিখে নিই, তাহলে আমার ছাত্রটা আগে থাকবে বাইরের সময়, আর এখানে আমার কি ছাত্রী আমার পরে থাকলো। এবার দেখো এটা কিন্তু একটা নৈবিত্তিক প্রশ্ন, সো দ্যাট আমি একটা নিয়মে এটা করব। এবার দেখো আমার ছাত্র পাইলো কত 80 পয়সা, আর আমার ছাত্রী পাইলো কত 30 পয়সা। আর এখানে দেখো আছে যে 65 জন ছাত্রছাত্রী একটি ক্লাসে 39 টাকা, এখানে দেখো 39টা কিন্তু টাকায় আছে, তাহলে যেহেতু এই দুইটা আমার পয়সায় আছে, তাহলে আমার টাকাটার পয়সায় নিয়ে যাব, কিংবা পয়সার টাকা নিয়ে যে কোনো একটা ইয়াতে নিতে হবে, এককে নিতে হবে। তাহলে আমি 39 রে যখন 100 দিয়ে গুণ করব, তাহলে 39 ইন্টু 100, তাহলে এই টাকাটা হয়। এখন দেখো এই টাকাটা আমি যখন 65 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেক স্টুডেন্ট কত পায় সেটা আমি বাইর করে ফেলবো। তাহলে দেখো 39 সরে আমি যখন 65 দিয়ে ভাগ করব, তাহলে 6 6 দেখো 36, ধরো এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 6 6 36, তাহলে 5 দিয়ে যদি আমি আবার 5 রে তো 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 6 কত 30, তাহলে 30-এর শূন্য যদি বসাই আর 3টা যদি 36 সাথে যোগ করি, তাহলে 39 হয়। তার মানে এটা দিয়ে এটার কাটলে কিন্তু কত হয়, একবার হয় কিন্তু 6, আর এই শূন্যটা যদি এখানে লাগাই দিই, তাহলে আসলে কাটাকাটি করলে 60 হয়। তাহলে আমি বুঝে গেলাম যে মাঝখানে আমার কি হবে, 60 হবে। তাহলে দেখো এটা পেয়ে গেলাম এখান থেকে, এটা পেয়ে গেলাম এখানে। এখন রুলস অফ এলিগেশনে দেখো আমার 80 থেকে আমি 60 বিয়োগ করব, 80 থেকে আমার 60 বিয়োগ করলে আমার কত হয় 20, আর 60 থেকে আমি যখন 30 বিয়োগ করব, তখন আমার কি হলো 30। এবং দেখো এই দুইটার অনুপাত দেখো, আমি যখন 10 দিয়ে ভাগ করে দিব, তখন এটা 3 অনুপাত কত হবে 2। তাহলে দেখো 3 অনুপাত 2 আমাদের গ হলো সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্ক। তাহলে দেখো বন্ধুরা, প্রশ্ন 4, 40.50 টাকা কেজি দরে চা পাতার সাথে 95.50 টাকা কেজি দরে চা পাতা কি অনুপাতে মিশালে, দুইটারে কি অনুপাতে মিশালে বা মিশ্রিত করলে চা এর দাম হবে 55.50 টাকা কেজি। তাহলে আমি অনুপাতটা বাহির করব, কি অনুপাতে মিশালে। তাতে রুলস অফ এলিগেশনের সিস্টেমে এটা সবচেয়ে সহজ হবে। তাহলে আমি দেখো প্রথম প্রকারের চা পাতা আর 2 প্রকারের যে চা পাতা, দেখো একটা কিন্তু 40.50 টাকা কেজি ধরে, আর একটা কিন্তু 95.50। তাহলে আমি লিখব প্রথম প্রকারের চা আর দ্বিতীয় প্রকারের চা। তাহলে প্রথম প্রকারের চা আর দ্বিতীয় প্রকারের চার মধ্যে প্রথমটা হলো 40.50, আর এইটা হলো আমার 95.50। এবার দেখো এই দুইটাকে কিভাবে মিশালে চা পাতার দাম হবে 55.50। এখানে আমার আসবে 55.50, এটা হলো মিক্সড করার পর। তাহলে এটা চলে আসলো এখানে, এটা আসলো এখানে। রুলস অফ এলিগেশনে আমি সিস্টেমের ছবিটা এঁকে নিলাম। এবার দেখো আমার 55 থেকে 40.50 ছোট, তাহলে এটা থেকে বিয়োগ করলে আমার কত হয় 15। আর দেখো আমার 95 থেকে 55 কিন্তু আমার ছোট, তাহলে 95 থেকে যদি আমি 55 বিয়োগ করি, তাহলে দেখো 5 5 তো শূন্য হয়ে গেল, আর 50 50 তো তুমি জানোই শূন্য, তাহলে শূন্য হইলো, আর 9 থেকে 5 গেলে আমার কত হয় 4 40। তাহলে এই দুইটার অনুপাত বাড়ি করলে হয়। তাহলে দেখো এইটাও যেহেতু 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 8 40 আর 3 5 15। বিভাজ্যের সিস্টেমে আমার দুইটা কিন্তু চমৎকার প্রেজেন্টেশন আছে। যদি এগুলি তুমি তাড়াতাড়ি চোখের পলকে করতে চাও, তাহলে অবশ্যই আমার দুইটা প্রেজেন্টেশন তুমি দেখে নিবা। তাহলে দেখো উত্তর কিন্তু আমাদের চলে আসছে 8:10:3 এইটা। আচ্ছা দেখো এই অঙ্কটা যদি আমাদের রিটেনে আসে, তাহলে আমরা কীভাবে করব। তাহলে দেখো এখানে যেহেতু 2 প্রকারের চা পাতা আছে, তাহলে আমি ধরে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে করি লিখতে হবে, মনে করি 40.50 টাকা কেজি দরে চা পাতা আছে কত, চা আছে x কেজি। আচ্ছা এবার দেখো আরেকটা আমার হলো 95.50 টাকা দরে চা আছে হলো y কেজি। তাহলে দেখো
প্রতি কেজির দাম কিন্তু আমার 40.50, তাহলে এক্স কেজির দাম কি হবে গুণ প্রশ্ন মতে, তাহলে 40.50 ইন্টু এক্স প্লাস 1 কেজির দাম যদি 95.50 হয় তাহলে ওয়াই কেজির দাম হবে কি গুণ, তাহলে 95.50 ইন্টু ওয়াই। এবার দেখো এখানে দেখো কি অনুপাতে মিশালে চা পাতার দাম কিন্তু এত হবে মিশানোর পর, তার মানে মাঝখানে এটা কিন্তু গড় দাম। তাহলে দেখো এই প্রথম অংশটার গড় যদি ভাগ করতে হয় তাহলে এক্স প্লাস ওয়াই, মোট পরিমাণে এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা ভাগ করতে হবে, না হলে কিন্তু এটা 55.50 হবে না, এটা কিন্তু গড় দাম। সো দ্যাট এখান থেকে অন্তত পক্ষে তোমার বুঝতে হবে যে এটা গড় বাড়ি করতেই হবে, নাহলে দুইটা সমান হবে না। তাহলে এখন আমরা বজ্র গুণন করে দিই, তাহলে 40.50 এক্স প্লাস কত 95.50 ওয়াই ইজ ইকুয়াল টু এইটার সাথে ওটা গুণ, তাহলে 55.50 এক্স প্লাস 55.50 ওয়াই। এবার দেখো আমি এক্সগুলি এক পাশে নিয়ে যাই, ওয়াইগুলি এক পাশে নিয়ে আসি, তাহলে 40.50 এক্স, আমার এদিকে কিন্তু এক্সটা আমার কিন্তু ছোট হয়ে যাবে, ছোট হলে মাইনাস থাকবে কোনো সমস্যা নেই, আর বড় হলেও ইয়া থাকবে সেটাও কোনো সমস্যা নেই। তাহলে 40 থেকে আমি 55.50 এক্স বিয়োগ করে দিব, আর 55.50 ওয়াই থেকে আমি বিয়োগ করব 95.50 ওয়াই। এই বা আমি ইচ্ছা করলে বজ্রগুণন, দেখো কোনো মাইনাসে আসবে না, বজ্রগুণন করার সময় যদি তুমি এইটারে এই পাশ নিয়ে আসতা আর এইটারে যদি ওই পাশ নিয়ে আসতা তাহলে কোনো মাইনাসে আসতো না। আচ্ছা দেখো, বা এটা যদি বিয়োগ করি তাহলে দেখো 15x মাইনাস ইজ ইকুয়াল টু, এটা যদি ওটাতে বিয়োগ করি তাহলে মাইনাস 40y। এবার দেখো আমরা যদি একান্তকরণ করি তাহলে এক্স বাই ওয়াই চলে আসলো এখানে, আর এলো মাইনাস 40 ডিভাইড বাই কত মাইনাস 15। তাহলে দেখো এই দুইটা যদি আমি কাটি, দেখো 5 দিয়ে কাটা, মাইনাস মাইনাস কাটা গেল, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 8 40, তাহলে 8 অনুপাত নিচে 3, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু কত 8 অনুপাত 3। তাহলে দেখো এই সিস্টেমে আর এই সিস্টেমে আমার রেজাল্ট কিন্তু সেমই আসছে। তাহলে তোমরা যখন রিটেনে আসবে তখন কিভাবে করবা, যখন নৈবিত্তিকে আসবে তখন অবশ্যই রুলস অফ এলিগেশনের এই সিস্টেমে করার চেষ্টা করবা। এবার আমরা চলে যাব হলো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্ন, এ ও বি দুইটি পাত্রে দুধ ও পানির অনুপাত যথাক্রমে 4:3 এবং 2:3। ওই মিশ্রণ দুটিকে কি অনুপাতে মিশালে নতুন যে মিশ্রণটি হবে তাতে অর্ধেক দুধ এবং অর্ধেক পানি থাকবে। দেখো 4টা অপশন দেওয়া আছে, দেখো সমাধানটা কিভাবে হয়। তাহলে সমাধানটা আমরা করব, ফার্স্ট হলো রুলস অফ এলিগেশনের মাধ্যমে আমরা নৈবিত্তিকটা সবসময় করব। তাহলে এখানে দেখো দুধ, আর এখানে কি আছে পানি। এখন দেখো অনুপাতে কিন্তু 2টা অনুপাত দেওয়া আছে এবং দোনোটা অনুপাতে কিন্তু দেখো এই অনুপাতে দুধ পানি, এইটা দুধ এটা পানি, তারপরে প্রথমটা দুধ প্রথমটা দ্বিতীয়টা পানি। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব, এটা কিন্তু নিয়ে একটু সমস্যা আছে। অনেকে হয়তো মনে করতে পারে যেহেতু এটা অনেকটা ভগ্নাংশের মতো, দেখো আসলে এই 4-এর সাথে যখন আমি 3 অনুপাত করব, দেখো 4:3 আছে, এটারে যখন আমরা যোগ করব তখন কি 7 হবে। তাহলে 7 হলে দেখো আমি যদি দুধ নিই তাহলে দুধ দেখো এখানের মধ্যে এইটা 4 হলো কিন্তু দুধ আর 3 হলো পানি, তাহলে দুধ হবে কিন্তু 4/7, এটা হলো আমার দুধ। আর দেখো এখানে আমি যখন মানে করব অঙ্ক দ্বিতীয় ইস্যুতে, সেখানে আমি কিন্তু পানি নিব না, সেখানেও আমি কিন্তু দুধ নিব, দোনোটাতেই নিব। তাহলে এটা হলো প্রথম পাত্র, 2টি পাত্র বলছে, এটা হলো প্রথম পাত্র, খেয়াল রাখতে হবে এগুলি, আর এটা হলো দ্বিতীয় পাত্র। তাহলে দ্বিতীয় পাত্রের অনুপাতটা কত, দ্বিতীয় পাত্রের অনুপাত হলো দেখো 2:3। তাহলে এখানে 2:3 যদি হয় তাহলে 2 + 3 যোগ করলে আমাদের কত হয় 5। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পাত্রের দুধটা কতটুকু, দ্বিতীয় পাত্রের দুধটা হলো দেখো দুধ হলো 2, তাহলে 2/5। এখন দেখো দুইটি মিশ্রণ দুইটিকে কি অনুপাতে মেশালে নতুন যে মিশ্রণটি হবে তাতে অর্ধেক হবে দুধ আর অর্ধেক হবে পানি। তার মানে এই দুই জায়গায় মাঝখানে কি হবে অর্ধেক অংশ। তাহলে দেখো রুলস অফ এলিগেশনের যে চিত্রটা আমরা আছে সেটা যদি আমরা নকশাটা আঁকি, তাহলে দেখো এখানে আমাদের
7-এর 4, দেখো 7-এর অর্ধেক কিন্তু 3.5, আর এটা কিন্তু অর্ধেক, তার মানে এইটা বড় এটা ছোট। আচ্ছা, এই যে ভগ্নাংশগুলির মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমার এটার প্রেজেন্টেশন আছে, দুইটা চমৎকার প্রেজেন্টেশন আসে, তুমি বেল আইকনে আমাদের লিঙ্ক থেকে তুমি এটা জেনে নিবা। এবং দেখো এখানে যেহেতু আমাদের হাফ বড় এটা ছোট, তাহলে আমরা কি করব, হাফের থেকে, তাহলে দেখো যেহেতু আমাদের 7-এর 4 এবং 2-এর 1-এর মধ্যে 7-এর 4 বড়, তাহলে আমরা 7-এর 4 থেকে আমরা কি করব, হাফ বিয়োগ করে দিব, তাহলে লসাগু কত হবে 14। তাহলে 14 হলে দেখো 7 দিয়ে 14 ভাগ করলে 2, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7, তাহলে এটা 1/14 হয়। এবার দেখো এই দুইটার মধ্যে দেখো 5-এর অর্ধেক কিন্তু 2.5, তার মানে কিন্তু এটা অর্ধেকের থেকে ছোট, আর এটা কিন্তু হাফ কিন্তু অর্ধেক, তার মানে হাফ বড় ওইটা ছোট। তাহলে এটা কি হলো, হাফের থেকে আমরা বিয়োগ করে দিব, হাফের থেকে আমরা বিয়োগ করে দিব মাইনাস 5-এর 2 বিয়োগ করে দিব, তাহলে লসাগু কত 10। 10 হলে দেখো 5 থেকে 5, 2 দিয়ে ভাগ করলে 5, 5 থেকে 5, 5 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণে 4, তাহলে 1/10। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কত, এইটা হলো আমাদের 1/10, আর এইটা হলো প্রথম, এখান থেকে যখন আমরা বিয়োগ করছি তখন 1/14। এখন দেখো এটাও জোড় এটাও জোড়, তাহলে অনুপাতটা বাইর করলে কি হয়, 2 দিয়ে আমরা গুণ করে দিই দোলটারে, যদি গুণ করে দিই তাহলে দেখো এটা 1/5 হয় অনুপাত, এটা আমাদের কত হয় 1/7 হয়। এখন দেখো 5 আর 7-এর লসাগু হলো 5 7 35। এবার যদি আমরা 35 দ্বারা এই দুইটারে গুণ করে দিই, দেখো এটা 35 দ্বারা যদি আমরা গুণ করে দিই অনুপাত, এটারও 35 দ্বারা যদি গুণ করে দিই, কাটাকাটি করলে দেখো 5 7 35, এটা হলো 7, আর এটা দিয়ে কাটলে 5 7 35, এটা হলো 5, তাহলে এটা হলো 5, তাহলে আমাদের অনুপাতটা 7:5। তাহলে আমাদের 7 দেখো গ হলো আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব হলো 6 নম্বর এবং শেষ অঙ্কটা। বন্ধুরা দেখো প্রশ্ন 6, সিয়াম ডেইরি ফার্মে কিছু সংখ্যক মানুষ ও গরু আছে। মানুষ ও গরুর মাথা গুনলে হয় 52টি এবং পা গুনলে হয় 200টি। বলছে যে তাহলে ফার্মের মানুষ ও গরুর সংখ্যা কত। এই অঙ্কটা আমি মূলত 3টা নিয়মে করব। এই 3টা নিয়মের প্রথম যে নিয়মটা সেটা হলো সূত্রের সিস্টেমে, যারা আমরা সূত্রকে ভালোবাসি তারা এই নিয়মটা ফলো করবা। দেখো নোট আছে একটা, সেটা হলো একটি ডেইরি ফার্ম অথবা চিড়িয়াখানায় 4 পা বিশিষ্ট ও 2 পা বিশিষ্ট প্রাণী আছে। তাদের মাথার সংখ্যা A এবং পায়ের সংখ্যা কিন্তু B, কারণ মানুষের মাথা এবং যে কোনো প্রাণীর মাথা কিন্তু একটাই, কিন্তু পা গুনলে কিন্তু মানুষের 2টা, প্রাণীর কিন্তু 4টে হয়ে যায়, গরু ছাগল এগুদের। তাহলে B হলে ওই ডেইরি ফার্মে 2 পা বিশিষ্ট প্রাণী আছে কয়টা আর 4 পা বিশিষ্ট প্রাণী আছে কয়টা, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে দেখো যদি আমরা এই যে প্রথম অংশটা আছে আমাদের অঙ্কটা, এই যে মাথার সংখ্যাটারে যদি আমরা A ধরি আর পায়ের সংখ্যাটারে যদি আমরা B ধরি, তাহলে দেখো এখানে আমাদের প্রথম সূত্রটা হবে 4a - b / 2t। তাহলে এখানে আমরা সূত্রটা বসাই দিই, আর এই জায়গায় আমাদের সূত্রটা হবে b - 2a / 2t। এই দুইটা সূত্র হবে, মনে রাখতে হবে। যখন 2 পা হবে তখন কিন্তু 4a, যখন 4 পা হবে তখন কিন্তু বিয়োগ হবে 2a, এইটুকু মনে রাখতে হবে। আর বাকি কিন্তু 2 জায়গায় কিন্তু b একই, আর নিচে 2ও কিন্তু সেম। তাহলে আমরা মানগুলি বসাই দিই। যেহেতু আমাদের মাথা গুনলে হয় 52টি আমাদের A, তাহলে আমরা লিখব 4 × 52 মাইনাস কত B হলো কিন্তু আমাদের 200টি, পায়ের সংখ্যা 200টি, তাহলে 200 / কত 2। এখন দেখো 4 দুগুণে কত আমাদের 8 হয়, আর এটা কত হয় 4 × 5 = 20, তাহলে 208 - 200 / কত 2। এখন দেখো এই 208 থেকে যদি আমরা 200 বিয়োগ করি তাহলে আমাদের হয় 8 / কত 2, 8 এর সাথে 2 কাটা গেলে 4 হয়, তাহলে 4টি হলো আমাদের 2 পা বিশিষ্ট প্রাণী আছে আমাদের 4টি। এবার দেখো 4 পা বিশিষ্ট প্রাণী আমাদের b - 2a / কত 2 = আমরা b এর মান আমাদের 200, এই যে এখানে আমরা b ধরছি, আর 2 × a এর মান হলো 52 / কত 2 এত t।
এখন দেখো এখানে যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের দেখো এটা বাদ দিয়ে দিলাম, এটা 200 মাইনাস 52 দিয়ে গুণ করলে ওই আগের মতোই 200 কত হয় 8টি, 2 দিয়ে 52 গুণ করলে 204টি 104টি হয়। 104 ডিভাইড বাই কত 2, তাহলে 104 থেকে এটাতে বিয়োগ করলে কত হয় 96 ডিভাইড বাই কত 2টি, 96 যদি আমরা ভাগ করি তাহলে 48 48টি। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম কি মানুষের সংখ্যা হলো 4 জন আর হলো গরুর সংখ্যা হলো 48টি। এখন দেখো বন্ধুরা দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু খুবই একটা চমৎকার পদ্ধতি। এখানে দেখো মানুষ এবং গরুর মাথা গুনলে হয় 52টি। দেখো মানুষ ও গরুর মাথা গুনলে হয় 52টি এবং মানুষ এবং গরুর পা গুনলে হয়, এবং লিখি এখানে মানুষ ও গরুর পা গুনলে হয় 200টি। এখন দেখো আমরা একটা চার্ট করব। দেখো সবগুলি যদি আমরা মানুষ মনে করি তাহলে দেখো মানুষ ও গরুর মাথা গুনলে হয় 52টি আর পা গুনলে হয় কিন্তু 200টি। তাহলে দেখো সবগুলি মানুষ 52টাই যদি মানুষ হয় তাহলে মানুষের পা হয় কত, মানুষের পা হয় দেখো মানুষের পা 2টি, তাহলে 52 ইন্টু কত 2টি, এটা সমান আমার কতটি হলো 104টি। এবার দেখো যদি গরুর পা হয় তাহলে গরুর পা হয়, দেখো মোট পায়ের সংখ্যা কিন্তু আমার 200টি ছিল, তাহলে 200টি পায়ের মধ্যে যদি 104টি যদি মানুষের হয় তাহলে গরুর পা কয়টা হয়, দেখো এখানে আস্তে আস্তে কত 96টি, তাহলে 96। এবার দেখো গরু এবং মানুষের পায়ের পার্থক্য, পায়ের পার্থক্য কয়টা, গরুর পা হলো 4টা, মানুষের পা হলো 2টা, পার্থক্য হলো 2টি। এবার দেখো গরুর সংখ্যা, গরুর সংখ্যা হবে কি, এই 96 যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখনই দেখো এতটি, তাহলে 48টি, দেখো 48টি হলো গরুর সংখ্যা। আর মানুষের সংখ্যা কত, মানুষের সংখ্যা হবে কি, এই আমার টোটাল ছিল কত 52, আমি ডাইরেক্ট 52 থেকে যদি 48 বিয়োগ করে দিই তাহলে এত জন সমান কত হলো আমার 4 জন। দেখো মানুষ ছিল হলো 4 জন আর এটা হলো 48। এইটা হলো যারা তোমরা মুখোমুখি করতে চাও তারা এইভাবে করতে পারো। লাস্ট আমরা আরেকটা সিস্টেম দেখাবো, সেটা হলো আমাদের আজকের যে সিস্টেম আমরা আলোচনা করছি সেটা হলো মিক্সচার অ্যান্ড এলিগেশন সিস্টেম। তাহলে তৃতীয় পদ্ধতি হলো এলিগেশন সিস্টেম। এলিগেশন সিস্টেমে দেখো যে 52টা যদি মানুষই হয় তাহলে মানুষের পা কোনটা কয়টা, তাহলে এখানে আমরা লিখি হলো মানুষ আর এখানে আমরা লিখি গরু। দেখো 52টা যদি মানুষ হয় তাহলে 52 যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 104 হয় কি মানুষ, আর যদি 52টাই যদি গরু হয় তাহলে তার পার সংখ্যা কত, তাহলে 52 ইন্টু কত 4, তাহলে গুণ করলে দেখো 4 দুগুণে 8 0 20 4 5 20, তাহলে 208টি। এবং দেখো তারা বলছে যে প্রশ্নের মধ্যে বলছে যে পা গুনলে হয় হলো 200টি, তাহলে পা গুনলে ওদের নিয়ম অনুসারে এখানে বলছে 200টি, তাহলে আমরা এখান থেকে চলে আসি এই নিয়মে। এখন দেখো আমরা এই নিয়মে যদি চলে আসি তাহলে দেখো আমার 200 থেকে 104 কিন্তু ছোট, তাহলে বিয়োগ করলে 96 হয়, আর 108-এর থেকে দেখো আমার 200 কিন্তু ছোট, তাহলে বিয়োগ করলে কত হয় আমার এখানে 8 হয়, তাহলে এই হয়। তাহলে এই দুইটার অনুপাত আমি এইভাবে করলাম। দেখো এখানে কিন্তু খুব সহজভাবে বা মানে এটা আমরা বাইর করতে পারি। কিভাবে বাইর করতে পারি, এটার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয় 4, আর এটার 2 দিয়ে ভাগ করলে এটা আমাদের কত হয় 48। দেখো 48 আর 4 যোগ করলে কিন্তু 52 হয়ে যায়,
তাহলে এখান থেকে কিন্তু আমি উত্তরটা বুঝে যাই যে 48টা হলো আমার কি গরু এবং 4 জন হলো কি মানুষ। আচ্ছা, আমরা যে এইভাবে বুঝতে পারবো সচরাচর, আসলে এইটা তো আসলে ওরকম না। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা? তাহলে এটা দেখো 8 দিয়ে ভাগ করলে 8 একে 8 আর 8 12 কত 96, এটা 12 হয়। তাহলে দেখো এখান থেকে আমরা বাইর করবো 12 আর 1 যোগ করলে আমাদের কত হয় 13। তাহলে মোট ছিল কত 52। তাহলে 52 এর 13 বাই উপরে কত মানুষ হলো 1। তাহলে 4 13 কত 52 সমান 4 একে 4, এটা হলো মানুষ, এতজন মানুষ, এটা হলো মানুষ, মানুষের সংখ্যা। আর হলো গরুর সংখ্যাটা কত, মানুষের সংখ্যা লিখে দিই, আর হলো গরুর সংখ্যা, গরুর সংখ্যা হবে কি ঠিক একই নিয়মে 52 এর 13 বাই এটা কত 12। তাহলে এটা যদি 12 হয় 4 13 52, 4 12 কত 48টি। তাহলে এই হলো 48টি। তাহলে দেখো আমাদের 3টা নিয়মে কিন্তু অঙ্কের রেজাল্ট কিন্তু সেম। বন্ধুরা, আমরা আজকে যে অঙ্কগুলি সমাধান করেছি সেই অঙ্কগুলি মূলত হলো আসলে কম্পিটিটিভ এক্সামের জন্য, যেমন শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষকদের পরীক্ষা, কিছু ব্যাংকের পরীক্ষা, এবং মূলত সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হলো বিসিএস পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের উপস্থাপন যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি লাইক দিবা এবং শেয়ার করে দিবা। অবশ্যই তোমার মূল্যবান কমেন্টসটা আমাদের জানাবা। পরবর্তীতে আমরা আরও চমৎকার প্রেজেন্টেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।